ট্যান্ট্রাম আসলে কি? ট্যান্ট্রামস বলতে বাচ্চা যখন ভীষণ জেদ করে। কখন এই ট্যান্ট্রামস দেখায়? বাচ্চা জানে যে কিছুর জন্য আমি বায়নাটা করছি। বাচ্চা এরকম জেদ বা এরকম ট্যান্ট্রাম কেন দেখায়? কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়? একদম ছোটবেলা থেকে দেখা যায়। বাবা মার থেকে খুব বেশি নেগলেক্টেড হয়, তখন ট্যান্ট্রামসগুলো বেড়ে যায়। ট্যান্ট্রাম আর বিহেভিয়ার প্রবলেম, এই দুটোর মধ্যে কি পার্থক্য? অতিরিক্ত স্ক্রিন টাইম, সেটাও কি ট্যান্ট্রামের কারণ হতে পারে? হ্যাঁ, একদমই। কিভাবে? স্ক্রিন দেখা। বাবা মারা কমন ভুল কি করে? সবচেয়ে কমন যেটা ভুল এখনকার দিনের প্যারেন্টরা করে সেটা হচ্ছে গিভ। নমস্কার, আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজ আমাদের আলোচনার বিষয় বাচ্চাদের ট্যান্ট্রামস নাকি বিহেভিয়ার প্রবলেম, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় আমরা দেখি যে দোকানে গিয়ে কোনো একটি খেলনা না পেলে, অর্থাৎ যদি বাবা মা কিনে না দেয়, তাহলে বাচ্চা একেবারে মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছে। শুধু তাই নয়, এতটাই জেদ বেড়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, কখনো খুব চিৎকার করছে, কখনো মারধর পর্যন্ত করছে। তো এইগুলো কি একেবারে সাধারণ জেদ বাচ্চাদের বা ট্যান্ট্রাম, নাকি বিহেভিয়ার প্রবলেম? বাবা মা বুঝতেও পারেন না, অভিভাবকরা বুঝতেও পারেন না যে আমার বাচ্চা কি এটা ওই ছেলে মানুষ ছোট তাই জন্য ট্যান্ট্রাম করছে, নাকি চিকিৎসকের পরামর্শের প্রয়োজন রয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমার সঙ্গে আজ রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খুরানা সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। আসছি আপনার কাছে। তার আগে আমার নতুন যারা দর্শক বন্ধু, তাদের কাছে একটা ছোট্ট আবেদন, এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে ফেলুন, কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা নিয়ে, সেটা মানসিক হোক শারীরিক হোক, আলোচনা করি এবং আমরা চেষ্টা করি তার সমাধান খুঁজে বের করার, কারণ আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা থাকেন। চলে আসছি আজকের যে বিষয়টা, ট্যান্ট্রাম আসলে কি এবং একটি বাচ্চা কখন এই ট্যান্ট্রামস দেখায়? ট্যান্ট্রামস বলতে বাচ্চা যখন ভীষণ জেদ করে সেটাকে আমরা ট্যান্ট্রামস বলি, এবং জেদের সঙ্গে বাচ্চার মধ্যে কিছু বিহেভিয়ার থাকে যেগুলো আপনি অলরেডি মেনশন করছিলেন, যে সে হয়তো গড়াগড়ি খাচ্ছে, ভীষণ কাঁদছে, কোনো জিনিস নিয়ে একটা বায়না করছে। এবং ট্যান্ট্রাম হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে বাচ্চা জানে যে কিছুর জন্য আমি বায়নাটা করছি। তো যদি দেখা যায় যে কোনো বাচ্চা সেটা, এবং ট্যান্ট্রামটা কিছুটা এজ অ্যাপ্রোপ্রিয়েট, এই নয় যে বাচ্চারা যারা নর্মাল বাচ্চা, যারা সুস্থ বাচ্চা তারা ট্যান্ট্রাম করে না, সব বাচ্চাই জেদ ট্যান্ট্রাম করে। এবং ট্যান্ট্রাম বেসিক্যালি হচ্ছে বাবা মার অ্যাটেনশনটা আনা, যে এই জিনিসটা আমার লাগবে, এটা আমাকে দাও, এবং সেটা নিয়ে একটা জেদাজেদি করা। একেবারে কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়? একদম ছোটোবেলা থেকে দেখা যায়, কিন্তু মেনলি অ্যারাউন্ড 1.5 থেকে 2 বছর থেকে এই জিনিসটা বেশ বেড়ে যায়। তার আগেও বাচ্চারা করে, কিন্তু 2 বছর থেকে দেখা যায় জিনিসটা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট। যেমন যেমন একটা বাচ্চার গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, তার বুদ্ধির বিকাশ হবে, সে কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারবে যে আমি যদি এখনই ঝামেলাটা পাকাই, আমার বাবা মা আমার দিকে তাকাবে বা আমার কথাটা শুনবে। হেন্স সেখান থেকে বাচ্চারা জেনারেলি এই ট্যান্ট্রামসগুলো করে। ওকে, আমাকে একটা কথা বলুন, যে এই যে বাচ্চাদের একটা বিষয় কাজ করে এই ট্যান্ট্রামগুলো করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাটেনশন পাওয়া। তো তাহলে সেক্ষেত্রে কি এটা সব বাচ্চাদের মধ্যেই হয়, নাকি যে বাচ্চারা হয়তো ততটা সময় পাচ্ছে না, সান্নিধ্য পাচ্ছে না তাদের বাবা মায়ের, বা বাবা মা ততটা সময় দিতে পারছে না, অ্যাটেনশন দিতে পারছে না, তাদের বেশি হয়? দু ক্ষেত্রেই হয়, কিন্তু হ্যাঁ, যেটা আপনি বললেন যে যদি অ্যাটেনশন না পায় বা বাবা মার থেকে খুব বেশি নেগলেক্টেড হয়, তখন ট্যান্ট্রামসগুলো বেড়ে যায়। কিন্তু ট্যান্ট্রাম একটা নর্মাল ডেভেলপমেন্টাল বিহেভিয়ার, যেটা কিন্তু প্রত্যেক বাচ্চাই করে থাকে কিছু না কিছু সময়, কোনো না কোনো জিনিস নিয়ে। এবং সেটা ততক্ষণ অ্যাবনর্মাল নয় যখন আপনি দেখছেন যে ভীষণ বেশি মাত্রায় হচ্ছে, টু দ্যাট এক্সটেন্ট যেখানে বাচ্চা এবার হার্ম করছে আইদার নিজেকে বা অন্য কাউকে। ওকে, তখন সতর্ক হওয়া উচিত। একদম। একটা বিষয় বলুন, যে ট্যান্ট্রাম আর বিহেভিয়ার প্রবলেম, এই দুটোর মধ্যে কি পার্থক্য? ট্যান্ট্রাম মানে হচ্ছে যেখানে একটা বাচ্চা ডিরেক্টেড একটা বিহেভিয়ার করছে, কেননা তার কোনো জিনিস চাই,
কিন্তু যদি একজনের বিহেভিয়ার প্রবলেম হয় সেক্ষেত্রে দেখা যায় যে সেই মাত্রাটা অনেকটা বেশি ছাড়িয়ে গেছে, নর্মালসির মাত্রা ছাড়িয়ে গেছে, আপনি তাকে নিয়ে রাস্তায় বেরোতেই পারছেন না, বেরোলেই সে এমন কিছু বিহেভিয়ার করছে যে বিহেভিয়ারটা সামহাও প্যারেন্ট আর কন্ট্রোল করতে পারছে না, ম্যানেজ করতে পারছে না। আচ্ছা, কেন কি ট্যান্ট্রামসের ক্ষেত্রে ঘ্যান ঘ্যান করা, আমাকে এটা কিনে দাও, না কিনে দিতে হবে, কান্নাকাটি করা থাকে, কিন্তু সেইটাই যখন একটা মারাত্মক লেভেলে চলে যায়, আছড়াআছড়ি, কামড়াকামড়ি, কোনো কথা শুনছে না, একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং বাবা মাকে রীতিমতো ফিজিক্যাল ফোর্স ইউজ করছে সেই তাকে তুলতে টেনে, বা তাকে নিয়ে এবার বাবা মার বেরোতে ভয় লাগতে শুরু করেছে যে কোনো সময় এই বিহেভিয়ার্সগুলো ও দেখাতে পারে। এবং তারপরে বাচ্চাকে ট্যান্ট্রামসের ক্ষেত্রে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে প্যারেন্টরা যদি মানায় বাচ্চাকে, বোঝায় বা একটু ডিস্ট্রাক্ট করে দেয়, বাচ্চা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, বা বাচ্চাকে মানালে বাচ্চা কিছুটা মেনে যায়। বিহেভিয়ার প্রবলেমের ক্ষেত্রে সেটা মানতে চায় না বাচ্চা, ওকে, প্রচণ্ডভাবে সেটাকে টানে, লিঙ্গার করে, ডিস্ট্রেসড হয়ে যায়, এবং বাবা মারও তখন কিন্তু বাচ্চাকে ম্যানেজ করতে ভীষণভাবে অসুবিধা হয়। এই অতিরিক্ত ট্যান্ট্রাম, তার মানে অতিরিক্ত ট্যান্ট্রাম রেগুলার বেসিসে, মানে কোনোভাবেই বাচ্চাকে ভোলানো যাচ্ছে না, তখন বিহেভিয়ার প্রবলেম বলে সেটাকে মনে করা উচিত। এবং তার সঙ্গে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। একটা কথা বলুন, যে বাচ্চা এরকম জেদ বা এরকম ট্যান্ট্রাম কেন দেখায়? সেটা কি অত্যাধিক রেগে যাওয়ার ফলে, নাকি কোথাও গিয়ে সে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না সেই কারণে? ট্যান্ট্রাম, অ্যাজ আই সেড, যে অলরেডি এটা একটা ডেভেলপমেন্টাল একটা বিহেভিয়ার যেটা প্রত্যেক বাচ্চাই করে, এবং নিড জেনারেলি ট্যান্ট্রামের হচ্ছে যে বাবা মা যেন আমি যেটা বলছি সেটা দেখে, বা আমি যেটা চাইছি সেটা যেন দেয়। এবার এইটা ট্যান্ট্রামের মানে ট্যান্ট্রামের মতো করে প্রকাশ হচ্ছে এই জন্য বিকজ ছোটোবেলায় যখন একটা বাচ্চা অ্যারাউন্ড 2 থেকে 5 বছর ধরুন, এই সময়টা বাচ্চার ইনাফ কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হচ্ছে না, তো তখন তার যে ফ্রাস্ট্রেশনগুলো হচ্ছে বা ইমোশনগুলো হচ্ছে সেইগুলো সে এখনও প্রপারলি ন্যাভিগেট করতে পারছে না। তার প্রিফ্রন্টাল কর্টেক্স তখনও ডেভেলপ করছে, তার মানে হচ্ছে যে ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং বা বুঝে কথা বলা, কনটেক্সট খুব বুঝে শুনে মেপে ঝুপে বিহেভিয়ার করা, সেইগুলো কিন্তু তখনও তার মধ্যে আসেনি। তাই আনরিজনেবল বিহেভিয়ার্স বাচ্চারা এই সময়টা একটু বেশি দেখাবে বিকজ তার বিহেভিয়ার ডেভেলপমেন্টই সেই ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু বাচ্চা ট্যান্ট্রামটা দেখায় বিকজ তখনও সে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ কমপ্লিটলি করেনি, ইমোশনালি সে বুঝতে পারছে না নিজের হেভি ইমোশনসগুলোকে কী করে আমি ম্যানেজ করব। আর নেক্সট হচ্ছে যে আমি কমিউনিকেশনটা এখনও এত রপ্ত করে ফেলতে পারিনি যে স্পেসিফিক্যালি আমি বোঝাতে পারবো যে আমার এই অস্বস্তি হচ্ছে, আমার এইটা চাই, এটার জন্য এই দরকার, না হলে আমার এই সমস্যাটা হবে, যেটা একটা বড় বাচ্চা বা এটা অ্যাডাল্ট করতে পারে। তাহলে তো মানে সেক্ষেত্রে ওই বয়সী সব বাচ্চাদের ক্ষেত্রেই কিছু না কিছু ট্যান্ট্রাম, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। যেমন আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খুব খিদে পেয়ে গেছে কিন্তু সে বলতে পারে না, সেইভাবে বোঝাতে পারে না, খুব ঘুম পেয়েছে, অতিরিক্ত ক্লান্ত, বা হয়তো একটা অত্যন্ত প্রেশারের মধ্যে আছে একটা বাচ্চা, হয়তো এইটুকু বাচ্চা না, আর একটু বড় বয়সে বাচ্চা, সেই সব ক্ষেত্রে কি এই ট্যান্ট্রাম দেখানোটা আরও বেশি হয়? একদমই তাই। ট্যান্ট্রাম হচ্ছে বেসিক্যালি যখন একটা বাচ্চা এক্সট্রিমলি ওভারওয়েলমড হয়ে যাচ্ছে এবং সে সেটাকে ম্যানেজ করতে পারছে না, এটা একটা ওয়ে অফ শোয়িং দ্য ডিস্ট্রেস টু দ্য প্যারেন্ট। সেটা যখন বাচ্চা অনেক সময় দেখবেন বাবা মা বলে যে দেখেছো কেমন করছে, ঘ্যান ঘ্যান করছে, এবার বোধহয় ওর ঘুমটা পেয়েছে। তো এটা একদমই ঠিক কথা যে যদি কোনো ডিসকমফর্ট হয়, ফিজিক্যাল ডিসকমফর্ট, সেটা খিদে পেতে পারে, ঘুম পেতে পারে, বা শরীর ভালো লাগছে না, ইরিটেশন হচ্ছে, সেই ক্ষেত্রে বা খুব প্রেশারে বা ভয় পেয়ে গেছে, সেই সময় ইরিটেবিলিটি বেড়ে যায়, শারীরিক মানসিক, সেখান থেকে ট্যান্ট্রামস বেড়ে যেতে পারে। ট্যান্ট্রামস ইজ নর্মাল আনটিল আ পয়েন্ট, যখনই দেখা যাচ্ছে যে একটা বাচ্চা এবার ট্যান্ট্রামটা বাবা মা সামলাতে পারছে না, 5 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারপরেও ট্যান্ট্রামই দেখিয়ে যাচ্ছে, এবং বাবা মা কিছুভাবেই সেটাকে ব্যালেন্স করতে পারছে না, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বাচ্চা, এবং আউট অফ প্রপোর্শনেটভাবে বিহেভ করছে, ইন দ্যাট কেস তখন আর ওটাকে আমরা ট্যান্ট্রাম বলে বলে চালাতে পারবো না, তখন আমাদের একটু ডাইভ করতে হবে ইন আ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। বললেন যে বিহেভিয়ার প্রবলেম হচ্ছে কিনা এবং হলে কি কারণের জন্য হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তখন বাবা মায়ের প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত একটা বাচ্চা যখন এরকম ট্যান্ট্রাম দেখাচ্ছে? প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যে এটা আগে অ্যাকসেপ্ট করা যে সব বাচ্চা ট্যান্ট্রাম করে, আমার বাচ্চাও ট্যান্ট্রাম করতে পারে, যদি এটা নর্মাল ট্যান্ট্রামের হয়ে থাকে।
এবং সেইখানে বাচ্চার ওই বিহেভিয়ারটাকে যত কম পাত্তা দেওয়া যাবে আচ্ছা, তত ভালো। ইগনোর করা। যদি বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বা খিদে পেয়েছে, সেই সময় তো আমাদের ওই ব্যাপারটা মেনটেন করতেই হবে যে তাকে খাওয়ানো বা সেই সময়টা। কিন্তু তার যদি কোনো জেদ করে এবং সেই জেদটা আনরিজনেবল অফকোর্স মোস্টলি, তো ইন দ্যাট কেস জেদের মধ্যে বাবা মা মোস্টলি ইমোশনাল হয়ে বা লজ্জায়, হয়তো একটা মলে গেছে এমন সে করছে যে সেই একটা লজ্জা লোকে তাকাচ্ছে, সেই প্রেশারে না পড়ে তার কাজ, মানে সেই ভুল কাজটা বাচ্চা যেটা চাইছে সেটা না করে সে যদি ওই বিহেভিয়ারটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারে তাহলে কিন্তু ভালো। অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে বাবা মা মেজাজ হারাচ্ছে, বকাঝকা করছে, মারধর, মানে গায়ে হাত পর্যন্ত তুলছে, তাতে তো বাচ্চার জেদ আরও বাড়বে, ট্যান্ট্রাম আরও বাড়বে। একদম। এবং আপনি বাচ্চাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছেন, যদি আপনি বকেন বা জিনিসটা কিনেও দেন, যে ধরনেরই আপনি বিহেভ করুন না কেন, আপনি বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরনের বিহেভিয়ার ইজ এক্সপেক্টেড, তুমি করো, আমরাও তার সঙ্গে যোগদান দেব। এবং তার মধ্যে যদি আপনি জিনিসটা কিনেই দেন, ভাবুন যে ভুল জিনিসটা, ভুল চাহিদা একটা কিছু রয়েছে, সেটা যদি আপনি দিয়েই দেন, তাহলে তো বাচ্চা বুঝেই যাবে যে দিস ইজ দ্য বিহেভিয়ার প্যাটার্ন। এক্সপেকটেশন বেড়ে যাবে বাচ্চার। তাহলে বাবা মার, যেটা আপনি বললেন যে একদিকে ইগনোর করা উচিত, আরেক দিকে কি মানে যে বাচ্চা মোটামুটি বোঝার মতো ক্ষমতা যার হয়েছে তাকে বোঝানো, এক্সপ্লেন করা, এটাও নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেক্ষেত্রে বাবা মার বর্তায়। একদমই। বাবা মার একটা ক্লিয়ার বাউন্ডারি থাকা দরকার যে আমি কি দেব আর কি দেব না। অনেক সময় এটাও হয় যে বাবা মা নিজেরাই কনফিউজ থাকে বা বাবা মা নিজেদের মধ্যে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে যে এই জিনিসটাকে দেবো কি দেবো না। আগে থেকে এইটা বাবা মার নিজের ক্ল্যারিটি থাকা উচিত যে বাইরে যদি বেরিয়ে এই আননেসেসারি জিনিসগুলো চায় তাহলে আমরা দুজনেই সেটাকে না বলবো এবং সেটাকে আমরা এন্টারটেইন করব না। এইটাতে একটা বাচ্চা কনসিস্টেন্সি পায় ইন রেসপন্স। সেখান থেকে কিন্তু বাচ্চা শিখতে শেখে যে না, সব দেখলেই যে আমাকে নিয়ে নিতে হবে তা নয়, বা আমাকে ওয়েট করতে হবে। এইগুলোও কিন্তু শেখার জিনিস একটা ছোট বাচ্চার, যে আমি ওয়েট করব, আমি আমার টার্নের জন্য ওয়েট করব, এখন আমাকে কিনে দেবে না, আমার তার জন্য আমি চেঁচামেচি করলেও লাভ হবে না। এই জিনিসগুলো কিন্তু প্রথম থেকেই বাচ্চাকে এগুলো শেখানো দরকার, বিকজ এই বিহেভিয়ার্সগুলোই যখন বাচ্চা শেখে না এবং আনটেমড প্যারেন্টিংয়ের মধ্যে বাচ্চা থাকে, তখনই কিন্তু পরবর্তীকালে এদের অনেক রকম সাইকোলজিক্যাল প্রবলেম পরবর্তীকালে পার্সোনালিটিতে ডেভেলপ করে যায়। অতিরিক্ত স্ক্রিন টাইম, সেটাও কি ট্যান্ট্রামের কারণ হতে পারে? হ্যাঁ, একদমই। কিভাবে? স্ক্রিন দেখা মানে হচ্ছে, আপনি সেটা বড় মানুষ হোক কি ছোট বাচ্চা হোক, স্ক্রিন দেখা মানে হচ্ছে যে আপনি আপনার যে নিড, আপনার যে ইচ্ছে, সেটা আপনি তাড়াতাড়ি কি বলবো, এটা তাড়াতাড়ি আপনি সেটা নিয়ে নিতে পারছেন, মানে আপনাকে মিটে যাচ্ছে। আপনি কোনো জিনিসের জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে না। স্যাটিসফ্যাকশন, গ্র্যাটিফিকেশন, আর্লি গ্র্যাটিফিকেশন হচ্ছে স্ক্রিন দেখলে। আপনি ওভার স্টিমুলেটেড থাকছেন, এই স্টিমুলেশনটা আপনি যখন খুশি নিতে পারছেন। হেন্স ওই ওয়েটিংটাই ডেভেলপ করছে না যে আমাকে কোনো জিনিসের জন্য ওয়েট করতে হতে পারে। ওকে। হেন্স যদি একটা মাইন্ড ছোটোবেলা থেকে এইভাবে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তাকে কিন্তু আপনি লেট গ্র্যাটিফিকেশন করাতে পারবেন না। হোয়াট ডু ইউ মিন বাই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন আর লেট গ্র্যাটিফিকেশন? ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে, ভাবুন ফর এক্সাম্পল একটা বাচ্চা আপনার থেকে কিছু একটা চাইলো আর আপনি তাকে সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দিলেন, তাহলে বাচ্চা কি জানলো যে আমি চাইলেই জিনিসটা পাই। স্ক্রিনের ক্ষেত্রেও তাই, আপনি স্ক্রিনটা যেই অন করে দেবেন, ও যা খুশি ওর পছন্দের জিনিস ও সঙ্গে সঙ্গে পেতে শুরু করবে। সেখানে কি হবে, আমি ডেভেলপই করবো না এই ফ্রাস্ট্রেশন, যে টলারেন্সটা, যে একটা জিনিস পেতে গেলে ওয়েট করতে হয়, বা ওয়েট করার সময় যে কষ্টটা হয়, অস্থিরতাটা লাগে, সেটা আমি সেটা আমি শিখলামই না। হেন্স এবারে আমাকে যখন লাইফে কোনো কিছুর জন্য ওয়েট করা হচ্ছে বা নো বলা হচ্ছে, সেইটা আমার জন্য কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ, বিকজ আমি অভ্যস্তই নই। তো এই ডিলেড গ্র্যাটিফিকেশন ইজ সামথিং যেটা কিন্তু বাচ্চাদের শেখানো দরকার। না হলে এখন যেটা স্ক্রিন নিয়ে আছে, পরবর্তীকালে ধরে নিন সেটা ড্রাগস নিয়ে হয়ে যেতে পারে, ড্রিঙ্কস নিয়ে হয়ে যেতে পারে, বন্ধু একটা কিছু বললো দুম করে ফেললাম, মানে আপনি ইম্পালস কন্ট্রোলটা আর বাচ্চাকে শেখাতে পারবেন না যদি আপনি আর্লি তাকে গ্র্যাটিফিকেশন দিতে থাকেন। তার জন্য স্ক্রিনের বিরুদ্ধে এত রকম সবাই কথা বলে যে একটা ছোট বাচ্চাকে কখনোই এত তার স্ক্রিন টাইমিং হওয়া উচিতই না একেবারেই। ধরুন যাদের
অটিজম আছে, ADHD বা অন্য কোনো অ্যাংজাইটি রিলেটেড সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কি এই ট্যান্ট্রামের সমস্যাটা আরও বাড়ে? অ্যাবসলিউটলি, অনেক গুণে বেড়ে যায়, ও অনেক অনেক গুণে বেড়ে যায়। এবং তখন সেটাকে আমরা শুধু ট্যান্ট্রাম বলতে পারবো না, তখন এমন মেলডাউনস হয় এদের ক্ষেত্রে। আচ্ছা। ট্যান্ট্রামটা একটা লেভেল যেখানে সামহাউ উইচ ইজ রিজনেবল, যেটা আপনি বুঝতে পারছেন যে ছোট বাচ্চা বায়না তো করবে, কিন্তু সেইটাই যখন একটা আনরিজনেবল ফর্মে চলে যায় তখন কিন্তু তার মানে সেটা রূপান্তরিত হতে থাকে এবং নামটাও চেঞ্জ হতে থাকে। এই বাচ্চাদের মধ্যে হাই অ্যামাউন্ট অফ ট্যান্ট্রাম থাকে, তাদের কোনো কিছু মানে সেন্সিটিভিটি ভীষণ হাই থাকে, এবং এই যে বললাম আমরা ডিলেড গ্র্যাটিফিকেশন, এটা সহ্য করতে পারে না। হেন্স এমন একটা ইমোশনাল ওভারওয়েলমিং হয়, সে বাচ্চা হয়তো কেঁদেই যাচ্ছে আর কান্না স্টপ করতে পারছে না, হিট করেই যাচ্ছে, নিজেকেই হয়তো সে বাইট করছে, হিট করছে, বা যে ওকে সামলানোর চেষ্টা করছে তাকে আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে। কিন্তু সে তখন যে ফ্রাস্ট্রেশনটা হয়েছে সেটা যে ব্রেন ম্যানেজ করবে, সেই ইমোশনটাকে ব্যালেন্স করবে, ন্যাভিগেট করাবে, সেই সময়টা কিন্তু দিতে পারে না একটা অটিস্টিক বা একটা ADHD ব্রেন। ইন দ্যাট কেস কিন্তু ওদের মধ্যে এই প্রবলেমসগুলো খুব বেশি থাকে। তাই জন্য আপনি দেখবেন যে যেই বাচ্চাদের ADHD রয়েছে তাদের মধ্যে ইম্পালস কন্ট্রোল কম, মানে হঠকারিতাতে কাজ করে নেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। সেটা বড় বয়সেও বোঝা যায়, কিন্তু ছোট বয়সে স্বাভাবিক, যখন খুবই ছোট, ইম্যাচিউরিটিটাও তো রয়েছে, ডেভেলপমেন্টটাও তো ফুল হয়নি, সেই তো হেন্স সেই জিনিসটা কিন্তু অতি গুণে বেড়ে যায়। অভিভাবকরা কখন বুঝবেন যে না, এটা শুধু ট্যান্ট্রামে থাকছে না, বিষয়টা একটু অন্যরকম ঠেকছে, এবং তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? কখন বুঝবেন? যখন ট্যান্ট্রামের সঙ্গে, যেটা আমরা আগে ডিসকাস করলাম, যে ট্যান্ট্রামটা মোটামুটি 5 বছর অবধি মেন থাকে, আচ্ছা, তারপরে কিন্তু ট্যান্ট্রামটা কমতে থাকে, বিকজ তখনের মধ্যে একটা বাচ্চার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে যায় যে এবার আমি কতটা করব কতটা করব না। বিকজ ফার্স্ট 5 ইয়ার্সে আমরা জানি 90% অফ দ্য ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। একটি বাচ্চার ব্রেন যতটা ডেভেলপ করা উচিত একটা অ্যাডাল্ট ব্রেনের 90%-এর মতো সে হয়ে যাচ্ছে। তো ইন দ্যাট কেস তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও একটা ম্যাচিওর জায়গায় চলে আসবে। সেখান থেকে যদি দেখা যায় যে না, এই 5 বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু তার ট্যান্ট্রামস আর কমছে না, 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে, সে একই রেটে ট্যান্ট্রাম করছে, ফ্রিকোয়েন্সিটাও ভীষণ বেশি, এবং যখন তার এই ট্যান্ট্রামের সঙ্গে যখন তার অ্যাগ্রেশন উঠছে বা মেলডাউনস হচ্ছে, সেইগুলো আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে, প্যারেন্টরা কোনোভাবে ম্যানেজ করতে পারছে না, এবং তারা এমন জিনিস নিয়ে হয়তো জেদ করবে বা ট্যান্ট্রাম করবে যেটা খুব একটা মিনিংফুল নয়। আচ্ছা, মানে ভাবুন, একটা ছোট বাচ্চা তার টয় দেখলো, সে টয় নিয়ে করলো। এবার এই বাচ্চা হয়তো টয় নিয়ে করছে না, হয়তো দেখা যাচ্ছে যে একটা, আপনি মলে আছেন, একটা এসকেলেটর চলছে, সেইটাও দেখবে বলে দাঁড়িয়ে আছে, এবার 2 ঘন্টা ধরে সে দাঁড়িয়েই আছে, তো দাঁড়িয়েই আছে। আচ্ছা, তো অস্বাভাবিক অস্বাভাবিক ইন্টারেস্টগুলো আপনি বুঝতে পারবেন যে ঠিক যেন ঠিক ঠেকছে না। তার সঙ্গে যদি দেখা যায় যে অন্য ধরনের ডিলেস রয়েছে, স্পিচ ডিলে রয়েছে, কথাবার্তা ডেভেলপ করছে না, পড়াশুনো আসছে না, আই কন্ট্যাক্টের অসুবিধে হচ্ছে, বা বাচ্চা খুব ডিসরাপটিভ, বসতে পারছে না, হ্যাঁ, সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, রেস্টলেসনেস, এইসব সমস্যা, বা যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, ভীষণ ভীতু, ভীষণ ভয় পাচ্ছে, একটা জায়গায় কুঁকড়ে থাকছে, এক্সপ্রেস করছে না, তো আপনি যদি তার সঙ্গে প্যারালাল অন্যরকম বিহেভিয়ার্সও দেখেন যেগুলো আপনার নর্মাল ঠেকছে না, তাহলে অফকোর্স এটা কিন্তু একটা কনসার্নের বিষয়, এবং সেটা তখন একজন এক্সপার্টকে দেখানো উচিত। প্যারেন্টিংয়ের বিষয়ে একটু আসি। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই কি এটা আমরা বলতে পারি যে পারিবারিক সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গণ্ডগোল লেগেই রয়েছে, অর্থাৎ একটা বাচ্চার যে এনভায়রনমেন্ট, একদম ক্লোজ যে এনভায়রনমেন্ট, সেটা ঠিক নয়, সেক্ষেত্রেও তো তাহলে এই ট্যান্ট্রাম বলুন, জেদ বলুন, বাচ্চার বেড়ে যেতে পারে। একদমই, নেগলেক্টেড চাইল্ডহুড যদি হয় তাহলে সেখানে ট্যান্ট্রামস বেড়ে যায়। বাচ্চা যদি সেফ না ফিল করে তাহলে ট্যান্ট্রামস বেড়ে যায়। যদি দেখা যায় যে বাচ্চা বাবা মার প্রচণ্ড মারপিট, ঝগড়াঝাটি, ভীষণ অশান্তি দেখছে, ইন দ্যাট কেস সেটা থামানোর মতো তার শক্তি নেই, তাহলে সে হয়তো এমন বিহেভিয়ার করছে যাতে তার দিকে অ্যাটেনশনটা চলে যাক এবং খানিকের জন্য ওই ঝগড়াটা শান্ত হয়ে যাক। তো এইগুলোও কিন্তু কোপিং স্ট্র্যাটেজি অফকোর্স হতে পারে। তাহলে পজিটিভ প্যারেন্টিং বলতে আপনি কি বলবেন? বাচ্চার জন্য একটা সুস্থ পরিবেশ, একটা যে কোনো জায়গায়, স্বামী স্ত্রী হোক বা ফ্যামিলি মেম্বার্স হোক, একসঙ্গে লোক থাকলে একটু তো ঝামেলা, আর্গুমেন্টস বা নিজেদের মধ্যে ডিফারেন্সেস থাকতেই পারে, বাট সেটা রেসপেক্টফুল, সেটা একটা বাউন্ডারির মধ্যে,
কেউ কাউকে আমরা অ্যাবিউজ করছি না, কেউ কারোর গায়ে হাত তুলছি না বা মুখে গালিগালাজ করছি না, এবং চেষ্টা করছি মানে মাত্রাতিরিক্ত কখনোই হবে না বিষয়টা একদম, একটা বাচ্চার সামনে একদম, এবং বাচ্চার সামনে আমরা ঝগড়াটা করছি না। আমাদের যদি অ্যাজ এ প্যারেন্ট ঝগড়া করতে লাগে বা আমাদের নিজেদের মধ্যে, তাহলে সেটা আইদার আমরা অন্য ঘরে করব বা বাচ্চা ঘুমিয়ে গেছে তারপরে অন্য জায়গায় গিয়ে করব, বাট নট ইন ফ্রন্ট অফ দ্য চাইল্ড। বাচ্চার সামনে কিওটিক সিচুয়েশন আপনি ক্রিয়েট করলে বাচ্চার তখনও ম্যাচিওরিটি এত আসেনি যে সে বুঝতে পারবে যে ওকে এটা বড়দের এই অ্যাসপেক্ট নিয়ে তাদের অসুবিধা হচ্ছে, ওর কাছে ওটা তখন একটা ট্রমা হিসেবে দাঁড়িয়ে যাবে। সো হেন্স ইউ হ্যাভ এবং টু সেই ট্রমাটা থেকে বেরোনোর জন্য ও তখন অ্যাটেনশন সিক করতে শুরু করবে, অ্যাটেনশন সিক করবে, ডিফারেন্ট বিহেভিয়ার গুলো করবে, বা যদি দেখে যে বাবা মা খুব অ্যাগ্রেসিভ বিহেভ করে তাহলে সেইগুলোকে মডেল করতে শুরু করবে, বিকজ সে তাই শিখেছে যে ঝগড়া হলে বা ইরিটেশন হলে জিনিস ছোড়াছুড়ি করা উচিত, গালিগালাজ করা উচিত, হেন্স সেও সেগুলো করতে শুরু করবে। একেবারে এইসব কেসে মানে এই যে বাচ্চা ট্যান্ট্রাম দেখাচ্ছে এইসব ক্ষেত্রে বাবা মারা মানে সব থেকে কমন ভুল কি করে? সবচেয়ে কমন যেটা ভুল এখনকার দিনের প্যারেন্টরা করে সেটা হচ্ছে গিভ ইন করে দেওয়া। মানে আমি সহ্য করতে পারছি না, সেটা দুটো কারণ, একটা দিয়ে দাও বাবা, হ্যাঁ তার থেকে দিয়ে দাও। একটা কারণ হচ্ছে বাবা মা এখন নিজেরাই এত ব্যস্ত হয়ে গেছে যে তারা কাজ করছে, তাদের হয়তো বাচ্চা ডিস্টার্ব করছে সেই সময়টা, এবং সে সেটা তখন সামলাতে পারছে না, হেন্স ঠিক আছে স্ক্রিনটা নিয়ে নাও বা যেটা চাইছে সেটা দিয়ে দাও, সেখান থেকে একটা প্রবলেম ডেভেলপ করতে পারে। আর 2 নম্বর হচ্ছে আমরাও ইমোশনালি কিন্তু এখন আর অতটা স্ট্রং নই, মানে আমরাও অ্যাজ আ প্যারেন্ট অ্যাজ আ জেনারেশন এখন আমরা কিন্তু অতটা প্রপারলি যেটাকে মাইন্ডফুল ভাবে যে না আমি যে তার কাছে গিভ ইন করবো না, সেটা আমাদের কাছে অসুবিধে। তো অনেক সময় দেখা যায় সময় হয়তো তারা দিতে পারছে না, দিতে পারে না, ইমোশনালিও খুব ড্রিভেন হয়ে যায় এখনকার, বিকজ আমাদের এখন সবারই একটা করে সন্তান, উই আর মানে ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট ইট। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বেশি গিভ ইন করছি দেন আগের জেনারেশন, বিকজ তাদের প্রচুর হয়তো বাচ্চা টাচ্চা রয়েছে, বেশ অনেকজন রয়েছে, তাদের অনেক কিছু কেটার করতে হবে, আমাদের একজনই নীলমণি আর কি, তো তার দিকেই অ্যাটেনশন। আরেকটা কারণ হতে পারে যে এটা সোশিও ইকোনমিক কারণ বলতে পারেন, যে এখন হয়তো আমরা অনেক বেশি অ্যাফোর্ড করতে পারি আগের তুলনায়, তো ইন দ্যাট কেস তাই জন্য হয়তো বাচ্চারা ইজিলি পেয়ে যাচ্ছে। আর এটাও তো ঠিক যে এখন এক্সপোজারও এত বেশি, জিনিসপত্র এত রকমের, মানে আমাদের ছোটবেলায় সেরকম কিছু পাওয়াই যেত না হয়তো যে অতটা ট্যান্ট্রাম দেখাবো, কিন্তু এখন সেটাও তো একটা কারণ। একদম কাজে বাবা মাকে ভীষণ সতর্ক থাকতে হবে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করা বাচ্চার সঙ্গে, এবং এক্সপোজারটা একটু বুঝে দিতে হবে, কেন কি বাচ্চারা এখন এমন এমন জিনিস চাইছে বাবা মা হয়তো শোনেওনি বা এটা আনা পসিবলও না, হয়তো ভাবুন একটা ভীষণ একটা বিদেশের একটা স্পেসিফিক জায়গায় স্পেসিফিক জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু এই বাচ্চা সেটাই চেয়ে যাচ্ছে। তো তখন এটাও দরকার যে আমি কতটা স্ক্রিন দেব, কোন বয়স থেকে দেব, কতটা এক্সপোজার দেব, কোন জিনিসগুলো আমি কিনতে পারবো, বাজেটিং করব, সব জিনিসই যে আমাকে দিতেই হবে তার কোনো মানে নেই, সেখান থেকে গিল্ট ফিল করার কিছু নেই যে আমি তো দিতে পারি তবুও আমি আমার সন্তানকে দিলাম না। এই ধরনের অনেক রকম সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট প্যারেন্টের দিক দিয়েও আসে, যার জন্য কিন্তু বাবা মা বা অনেক সময় বাবা মা এই জন্য দিয়ে দেন বিকজ দিস ইজ কল্ড কম্পেনসেটরি বিহেভিয়ার, মানে আমি সময় দিতে পাচ্ছি না সুতরাং জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, হয়তো বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, কারণ ওয়ার্কিং মাদার তাদেরই একটা গিল্ট সবসময় কাজ করে যে আমি সময় দিতে পারছি না, আমি সময় দিতে পারছি না। আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি এত বছর ধরে চাকরি করেছি, অনেক ক্ষেত্রেই অনেক সময় আমার মনে হয়েছে, কিন্তু আমি তার জন্য কোনো জিনিস হাতে করে যে রোজ নিয়ে আসছি সেটা নয়, বাচ্চাকে টাইম দেওয়ার চেষ্টা করা। তো সেটাই আপনি বলছেন, যাতে সময়টা যেভাবেই হোক বাচ্চাকে দিতে হবে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম, এবং আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা আজকে এটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন যে সব জেদ বা সব ট্যান্ট্রাম বাচ্চারা করেই থাকে, কিন্তু তার মানেই যে বিহেভিয়ার প্রবলেম তা কিন্তু নয়। ঠিক কোন সময় আপনারা বুঝবেন বাচ্চার বিহেভিয়ার দেখে, বা তার জেদ বা ট্যান্ট্রামের পরিমাণটা কত দূর অবধি মাত্রাতিরিক্ত হচ্ছে কিনা, এবং যেটা উনি বললেন যে 5 বছরের পরও সেটা চলছে কিনা, এইটা দেখাটা অত্যন্ত জরুরি। এবং সেক্ষেত্রে গুড প্যারেন্টিং যেরকম প্রয়োজন, তেমন সত্যি মাত্রাতিরিক্ত যদি এরকম কিছু হয় তাহলে এক্সপার্টের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। পরের এপিসোডে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব। ভালো থাকবেন।